বন্ধুগণ, আমি আজ ফরিদপুরের পল্লী কবি, ঐতিহ্যবাহী পল্লী কবি, আমাদের ঐতিহ্যের পরিচয়ও কবি জসিমউদ্দিনের বাড়ি। ওনার গেটে আমরা দাঁড়িয়ে আছি। এরপরে এক এক করে সবগুলি আপনাদেরকে দেখাবো। এটা পল্লী কবির বাড়িতে ঢোকার রাস্তা, যেখানে উনি ওনার শৈশব, কৈশোর এবং যৌবনের অনেকাংশ সময় কাটিয়েছেন। যদি ওনার জন্ম মাতুলালয়ে, তাম্বুলখানায়, কিন্তু ওনার এই কৈশোর, যৌবন, শৈশবের অনেকটা সময়ই এখান থেকে কাটিয়েছে। আমি আজ সেই ওনার স্মৃতি বিজড়িত বাড়িতে এসেছি। এখানে আগের থেকে অনেক উন্নত করা হয়েছে। দিক দিয়ে গেট দেখেন, ঢুকলে এখানে কবর। যে ডালিম গাছের কবিতা আমরা পড়ি, প্রচুর পরিমাণে দর্শক এখানে আসে। ওনার বিশিষ্ট কবিতার একটি অংশ এখানে খোদিত করে রাখা হয়েছে। কবির কবিতা, আমার বাড়ি যাইও ভ্রমর, বসতে দেব ফিরে, জলপান যে করতে দিব শালিধানের চিরে। এখানে সবচেয়ে বিশেষ একটি বিষয়, যেটা এটা ওনার কবরের স্থান এবং ডালিম গাছ। এই ডালিম গাছ নিয়ে আমরা কবিতা পড়ি যে এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে, এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতো মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসিয়েছে বুক। এই সেই ডালিম গাছ ওনার বাড়ির সামনে, এবং এখানে কবরস্থান। এখানে আগে ঢুকা যেত, এখন ভিতরে হয়তো যাওয়া সম্ভব নয়, কারণ নানাভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সম্ভবত এটাকে আটকিয়ে দিয়ে রেখেছে। এই দূর থেকেই আপনাদের দেখাতে হচ্ছে ডালিম গাছটা। এখন ওনার বাড়ির সামনেই সেই কবর কবিতাটি। উনি যখন ছাত্র অবস্থায়, তখনই এই কবিতাটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিকে পাঠ্য ছিল। তো আমরা ছোটবেলায় শুনেছি ওনার সেই কবিতা লেখার যে জিনিসগুলি, যে উপাত্তগুলি, সেই উপাত্তগুলি আমি আগে আপনাদের দেখিয়েছি। এখন এটা আমরা এসে দাঁড়িয়েছি হাসু সাংস্কৃতিক কেন্দ্রের সামনে। এটা ওনার কবিতার একটি বিশেষ অংশ যুগ, এবং উপরের যে কবিতার অংশগুলি দেখতে পাচ্ছেন, এটি ওনার একটি বিখ্যাত কবিতার চরণ এখানে লিখে রাখা হয়েছে। আমি ওনার এখানে জন্ম এবং মৃত্যু সাল দেওয়া আছে লেখনীতে, সেটি দেখাচ্ছি। এবং ওনার ছেলেকে লেখা একটা চিঠি উপরে আছে, ছেলের লেখা চিঠি, অনেক সুন্দর। আমার সকল অন্তরের আশীর্বাদ রইল তোমার প্রতি। আমি আমার প্রাণ ভরা আশীর্বাদ পেয়েছিলাম আমার মা বাবার কাছে। আমার জীবনে সব কিছু উন্নতি তাদের শুভকামনা হইতেই হয়েছে। জসিমউদ্দিন, 13/11/72। ছেলেকে লেখা চিঠি। চিঠিটি অবশ্যই হৃদয়ে তাকে স্পর্শ করে যায়। সম্ভবত সামনের দিকে এগোবো। এটা ওনার থাকার ঘর ছিল, এখন এটাকে একটা ছোট্ট কবিতার অংশ, যে অংশে
যে অংশটা আমরা আমাদের ছেলেরাই পাঠ্য বইয়ে পেয়েছি যে আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। এই কবিতাটি আমরা ছোটবেলায় পাঠ্য বইয়ে পেয়েছি। এই হতে এটা ওনার আরেকটি ঘরের অংশ। এটা ভালো ফরিদ মাছের ইলিশ মাছ, ফরিদপুরের ইলিশ মাছের কথা বলা হয়েছে। হাট হইতে সেদিন বাজান ইলিশ মাছ কিনিয়া আনিতেন, সেই দিন আমাদের বাড়িতে আনন্দ উৎসব পড়িয়া যাইত। সত্যি একেবারে বাস্তব কথা, সেই সময় উনি লিখেছেন। এটা ওনার আর একটি ঘর, এই পাঁচটা। এখানে সংগ্রহশালা করার কথা ছিল কিন্তু হয়নি। কবির ছেলে হাসু এবং বাসুকে লেখা একটা স্মৃতির অংশ বিশেষ। হ্যাঁ, কবির সেজো ভাইয়ের ঘর এটা ছিল। এই ঘরে ওনার সেজো ভাই থাকতেন। এবার আমরা যাচ্ছি সামনের দিকে। ওনার সেই বিখ্যাত কতগুলি লেখার অংশ এখানে। এটা স্মৃতি জাদুঘর, ফরিদপুর আনন্দ কলেজের সৌজন্য করা নিজেদের। আর রশিদুদ্দিনের কবিতার ভাব ও ভাষা কথা লেখা আছে এখানে। এখানে আরো একটি কথা, যে যেখানেই কবি গান হইতো সেখানেই আমার মন দুর্বল পক্ষের প্রতি আকৃষ্ট হইত। পদ্মার পার হইতে আসিত হরিচরণ পাটলি, সে যাদবের সঙ্গে পাল্লায় পারিত না, কিন্তু আমার কেবলই মনে হইত হরিচরণ যেন পাল্লায় জয়লাভ করে। শুধু এই কবি গানই নয়, আজীবন সাহিত্য করিতেও আমি দুর্বল পক্ষ। চাষি মজুরদের দিগকে সমর্থন করিয়া আসতেছি, যাহাদের লইয়া বলিবার কেহ নাই, তাহাদের সবচেয়ে বড় সমর্থক হইবার চেষ্টা করছি। এটা ওনার 1974 সালে বাংলাদেশ সাহিত্য সম্মেলনের একটি ভাষণ। মধুমালা বাসভবন, যেটা নিয়ে একটু না বললেই নাই। মধুমালা ওনার একটি বিখ্যাত নীতিনৃত্য, এবং এক সময় এই মধুমালা যখন রেডিওতে প্রচার হতো ছোটবেলায় নাটকটি, তখন দেখা যেত যে আপামর মানুষ, বয়স্ক মহিলা পুরুষ সবাই এই মধুমালা নাটক শোনার জন্য রাত্রি দিকে রেডিওর সামনে বসে থাকত। এই নাটকটি যখন রেডিওতে প্রচার হতো। এখানে কবির বিভিন্ন স্মৃতির ছবি আছে। আর বাসর হতে যে এটা সেই বিখ্যাত কবিতার অংশ। কবির ঘরের সামনে কবি ঘরে থাকতেন। আমার বাড়ি যাইও ভ্রমর, এই বরাবর পথ, মৌরি ফুলের গন্ধ সুখে থামিও তব রথ। এটা একটা বিখ্যাত কবিতার অংশ। উনি এই ঘরে থাকতেন এবং এখান থেকে অনেক কবিতা লেখা হয়েছে। ঘরের ভিতরটা আমি দেখাতে পারবো না, কারণ এটা এখন তালাবদ্ধ। কোনো না কোনোভাবে হয়তো একটু একটু লেখা যেতে পারে। ভিতরে কিছু স্মৃতি আছে, যে স্মৃতিগুলি হয়তো আমাদের এটা কবির সময়ের রান্নাঘর। এখানে ওনার মা রান্না করতেন এবং পিঠা কি দিয়ে বানাইতেন। পিঠা মানে ফরিদপুরের পিঠা আপনি বলতে পারেন বিখ্যাত, বিশেষ করে খেজুরের রসের পিঠা এবং বিভিন্ন পিঠা তৈরি, এটা বিখ্যাত বিষয়। এই পিঠা তৈরির উপকরণ কি ছিল, মায়ের হাতের পিঠার মজা ছিল আলাদা উনি বলতেন। সেই পিঠা তৈরির জৌলসটা না থাকলেও গুড়ের পিঠার যে জৌলস, সেটা কিন্তু তিনি এখানে তুলে ধরেছেন। এগুলি কবি ব্যবহৃত জিনিস। উনি এগুলি এই টিফিন কেরিয়া,
এখানে একটা বই আছে, একটা ছবি, এখানে কিছু ওই সময়ের তোলা কিছু ছবি বিভিন্ন কবি সহ এভাবে উনি ওনার কাপড় চুপুর কিছু পাঠ্য বই, এরপরে হ্যাঁ এই পুতুলগুলি সম্ভবত উনি এখানে কতগুলি পুতুল আছে, এগুলি সম্ভবত ওনার শখের কোনো একটা জিনিস এবং এগুলি সবই কাপড় দিয়ে বানানো। সবচেয়ে মজার বিষয় যে মনে হচ্ছে যে প্লাস্টিক আসলে না, কাপড় দিয়ে তৈরি করা বেশিরভাগই। এটা ওনার সময়ে সহধর্মিনীর সাথে। এরপর হ্যাঁ, আর এটা ওনার বইয়ের সমাহার, লাইব্রেরি। নিচে কিছু আসবাবপত্র, কিছু বাসন কোসন আছে যেগুলি দিয়ে উনি ব্যবহার করেছেন সবসময়। সবচেয়ে আমি আরো দেখাই ওনার ব্যবহৃত জিনিস। আর কিছু বই, হ্যাঁ আমার সাথে পানির ফিল্টার, আমার সাথে এই ঘরে আমার সাথে পরিচয় হয়েছে। আমাদের সুদূর নবাবগঞ্জ থেকে শিক্ষকরা নিয়ে এসেছেন ওনাদের ছাত্রীদের এনাকে দেখানোর জন্য বাড়ির কবির স্মৃতিতে। সাথে ম্যাডামও আছেন। যদিও আমার দৃষ্টিকোণ থেকে আরো কিছু জিনিসপত্র সুবিধাজনক দেখতে পারলে ওনাদের জন্য সুবিধা হতো। কিন্তু স্যার আপনার কেমন লাগছে বলেন জসীমউদ্দিন সাহেবের বাসায় এসে? আসসালামু আলাইকুম। এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার না। আর এই ফিলিংস আসলে প্রত্যেকের যদি না থাকে, আমার ভিতরে সেই যদি ফিলিংসটা না থাকে, উপলব্ধি না থাকে, তাহলে এটা বোঝানো যাবে না কাউকে। এটা একেবারে গ্রামীণ, অতি সাধারণ, নিপীড়িত, অবহেলিত মানুষের দুঃখ দুর্দশা তারা তুলে ধরেছেন যে কবি, সেই কবির বাসভবনে এসে আসলে আবেগ আপ্লুত হয়ে পড়ছি। ছোট্টবেলায় অনেক কবিতা, অনেক নাটকের, অনেক গানের কথা এই মুহূর্তে মনে পড়ছে। আসলে খুবই ভালো লাগছে। ধন্যবাদ স্যার আপনাকে। হ্যাঁ, এটা এই ঢেকি কবির মায়ের এই ঢেকিটি চাল গুঁড়া করে পরে খেতেন। আমার সাথে সামনে ম্যাডাম আছে একজন, নবাবগঞ্জ স্কুলে। ম্যাডাম আপনি বলেন ঢেকি সম্পর্কে একটু। ঢেকি তো আমাদের প্রাচীন ঐতিহ্য। এটা আমাদের গ্রামের অনেকের বাড়িতেই ছিল। আগে দিনে আমাদের মা বা দাদি বা আমার চাচিরা ঢেকিতেই ধান ইয়ে করে চাল বানিয়ে ধান বেনে চাল তৈরি করে তারা খেত। আপনি কি ম্যাডাম ঢেকি কখনো চাল বেনেছেন? জি জি, আমি বেনেছি। এখনো আমাদের গ্রামে আছে এটা। এখনো আমাদের মা চাচিরা অনেকেই এটা দিয়ে চাল গুঁড়ো করে। যদিও ধান এখনো ইয়ে হয় না, তো চাল গুঁড়ো করে এখনো। ধন্যবাদ ম্যাডাম, আপনাকে অনেক কিছু জানা গেল। হ্যাঁ, এটা দেখো, এটা দিয়েই চাল গুঁড়া করা হইতো এবং চাল তৈরিও করা হয়। ম্যাডামের কাছে কথায় তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কি অবস্থা হতে পারে। সবাই আমরা জানি যে কি হয়। এই গাছটি অনেক পুরানো। আমি একটু কাছে গিয়ে দেখাই গাছের অবস্থানটা, কার লাগানো ছিল গাছটি। এখানে একটা সাইনবোর্ড আছে, এখানে কবির স্ত্রীর লাগানো গাছটি। তাহলে বোঝাই যাচ্ছে যে আমার মনে হয় 100 বছরের পুরাতন গাছ এটা। এরা তো কোনো মানে ইয়া নাই, মানে বলার অপেক্ষা রাখে না। এবং গাছটি এখনো সতেজ আছে, যদিও গাছটি তেঁতুল গাছ। তেঁতুল গাছ অনেক সচেতন, অনেক সতেজ আছে। তো এই একটি গাছই মাত্র ওনার এখানে, মানে এইখানে ওনার সেই সময়ের স্মৃতি বিজড়িত এই গাছটি। আর অন্য কোনো গাছ তেমন আছে বলে মনে হয় না সেই সময়, ওনার সময়ে যখন বাড়িতে ছিল। এই আর কবি পত্নী এবং কবি ওনার নিচে জন্মসালের বিষয়গুলি লেখা, আর ওনার
কবিতা আমার সোনার বাংলার যে কবিতাটি অত্যন্ত বলবো কি বাংলাকে ভালোবাসার একটি, পড়লে বাংলাকে আর ভালোবেসে না বেসে থাকা যায় না এই কবিতা। তো এমন একটি কবিতা আমি কবির ছেলেকে লেখা একটা চিঠি। আমি আসলে এমন করে দেখাতে পারছি না মনে হয়, কারণ আমি কখনো ভিডিও করিনি আর কখনো এরকম ভয়েসও দেইনি। আমি জানি না আমার কথা শুদ্ধ হচ্ছে কিনা, অথবা পরিবেশটা তেমন কিনা। এখানে এই সেই আসমানি বিখ্যাত কবিতা পল্লী কবি জসিমউদ্দিনের, আসমানিকে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দিন ছোট্ট বাড়ি রসুলপুরে যাও, বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি, একটুখানি হাওয়া দিলেই ঘন উর্বর করে, তারই তলে আসমানিরা থাকে বছর ভরে, পেটটি ভরে পায় না খেতে, বুকে তখন হাত, সাক্ষী দিচ্ছে অনাহারে কদিন গেছে তার। কবিতাটি পড়লে এখনো চোখে পানি আসে এবং পরবর্তী সময়ে আসমানির এই ভাঙা ঘর আর ভাঙা ঘর নেই, পরবর্তী সময়ে বাংলাদেশ সরকার তাকে একটি ভালো ঘর করে দিয়েছিল। যাই হোক, আমরা আসলে বিদ্যুতের কারণে অনেক জায়গায় দেখা যাচ্ছে না কিছু তেমন। এটা ওনার বিভিন্ন ছবি ব্যবহৃত বই খাতা, ওনার লেখার সামগ্রী কিছু আছে যেগুলিকে আমরা দেখতে পাচ্ছি। খুব কাছের থেকে দেখানোটা সম্ভব হচ্ছে না, বিদ্যুতের ফল করছে। ব্যবহৃত কিছু কাগজপত্র, এই ছবিটা 1960 সালে তুরস্ক ভ্রমণ সময়ে। আমরা আসলে ওনার ব্যবহৃত এবং ওনার সাথে 1958 সালে লাইভ পত্রিকায় পৃথিবীর প্রথম ফটো, এতে কালিদাস, রবীন্দ্রনাথ ঠাকুর ও জসিমউদ্দিন কবিতার অপর্ণা সেনের একটি অপূর্ব ছবি। 1970-এ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট উপাধি যখন দেওয়া হয় ওনাকে, তখন এই ছবিটি করা হয়েছিল। 62 সাল রবীন্দ্র শতবর্ষে জওহরলাল নেহেরু মুম্বাই এই দেশকবির সাথে। এভাবে এখানে ওনার ব্যবহৃত কিছু, এই যে ওনার কবিতায় যে সমস্ত জিনিসগুলি আমরা পাই, মাটির ঘোড়া বা অন্যান্য কিছু ইত্যাদি, সেগুলি নিয়ে করা। এখানে সর্বশেষ ওনার ব্যবহৃত কিছু জিনিস, যদিও বলা হয়েছে ছবি তোলা নিষেধ, কিন্তু আমি তারপরেও তুলে নিলাম। এরপরে কি করবে জানি না। এটা মার্শাল টিটো কর্তৃক কবির অভিনন্দন, হলদেপুরীর দেশ। এতে কবি কমলাপুর বাসভবন, ঢাকায় 2 কন্যা সহ। এটা ওনার কমলাপুরের বাড়ি এবং আছে বড় ছেলের স্ত্রীর সাথে। সেখানে আমরা আসলে আমি এখানে এই জিনিসগুলি সবারই পরিচিত, তারপরেও একবার দেখাতে হচ্ছে যে সেই সাজ, পিঠার সাজ, রসের হাঁড়ি, মাটির কলসি, অন্য যা কিছু আছে সব মিলিয়ে। আর সবচেয়ে মজার যে জিনিসটা, যেটা আমরা ভুলেই যেতে বসেছি, পালকি চলে, দলকি চলে, এমন একটি কবিতা আছে। তো এই সেই পালকিতে উনি ওনার সেই স্মৃতির জন্য রেখে দেওয়া হয়েছে। এপাশে আরও কিছু মাটির জিনিসপত্র রাখা হয়েছে। এই মাটির জিনিসপত্রগুলি ব্যবহার করতেন তৎকালীন সময়ে সবাই, এখনও করে, গ্রামে এখন এগুলি ব্যবহার আছে, কিন্তু আমরা যারা শহর কেন্দ্রিক বসবাস করি আমরা কখনোই এগুলি ব্যবহার করি না। 72-এ জার্মানিতে ছিলেন 2 নাতির সাথে। তো আমি মোটামুটি দেখানোর চেষ্টা করছি যে কবির পুরো অবস্থাটা, কাজেই এটা আমাদের ফরিদপুরের একটা বিশেষ ঐতিহ্য। এবং ফরিদপুরকে যদি চিনতে হয়, কবি জসিমউদ্দিনকে চিনতে হবে। কবি জসিমউদ্দিনের
লেখা পড়লে ফরিদপুরকে চেনা যাবে। আর ওনার যে বাড়িটা এমনই একটা পরিবেশে, যে পরিবেশটা জীবনের মানুষকে আমি বলবো কবি হওয়ার মতো পরিবেশেই তিনি ছিলেন। আর গড গিফটেড, পুরাটাই গড গিফটেড, তার অদ্ভুত সব পরিবেশ। আমি দেখাবো বাইরেও আপনাদের। এটা আপাতত এখানে এই অংশটি জার্মানি শহরের বন্দরে ডক্টর দীনেশ চন্দ্র সেন স্মরণে করা, অধ্যক্ষ বাংলা বিভাগ কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্মরণে করা। এবং এখানে 1929 বিশিষ্ট ব্যক্তি কবির শ্রেষ্ঠ বন্ধু ডক্টর দীনেশ চন্দ্র সেন। হ্যাঁ, কার ফুটবল টিম? আমি দেখাচ্ছি যে কলের গান, যেটাকে আমরা সবসময়, এটা 1942-এর কলের গান। এরপরে ওনার ব্যবহৃত আরও কিছু ছোটোখাটো জিনিসপত্র, এগুলি কলের গানটি আসলে কি বলে, এই ভিতরে রেকর্ড দেওয়া, এরপরে এটাকে পাম করে ঘুরিয়ে পরে রেকর্ড ঘুরলে রেকর্ড বাজতে, এটা খুব ব্যবহৃত কলের গান। এরপরে কিছু জিনিসপত্র আরও আছে, মাটির জিনিসপত্র, এগুলি যদিও সেই সময় বলা যাবে না, কারণ এটা পরে এনে রিসেট করা হয়েছে। এখানে বই, এখানটা একটা জিনিস, ওনার বই। আরেকটা জিনিস দেখাই, টাইপরাইটার। এটাই লেখা হয়তো, কবি লিখতেন। আমরা হয়তো এটা হয়তো আমাদের অনেকেরই দেখা হয় নাই, আবার অনেকেই দেখছি। বর্তমান প্রজন্মের কম্পিউটার এ থেকেই, এই টাইপরাইটার থেকেই বর্তমান প্রজন্মের এই লেখার যন্ত্র টাইপ আসছে। লেখার কিবোর্ডটাও কম্পিউটারে ঠিক একই জিনিস, একই রকম করে দেওয়া। কবি এবং তার স্ত্রী জার্মানিতে ব্যবহৃত অন্য সময় ব্যবহৃত জামা পোশাকপত্র, পাশে কিছু বই আছে এবং অনেক লেখা জার্মানির উপরে আছে, লেখা অনেক লেখাই জার্মানির সময়। এই একতারা আর দোতারা যা ওনার লেখায় সুরে প্রায় পাওয়া যায়। এমন কিছু নাই। আমি এখানে একটু আপনাদেরকে পড়ে শোনাই। দেখে এলাম কালো মেয়ে গদাই নমুর ঘরে, ধানের আগায় ধানের ছড়া, তাহার পরে টিয়া নমুর মেয়ে গা মাঝে রোদ, তরির তারির পাখা দিয়া, দুর্বাসনে রাখলে তারে দুর্বাতে যায় মিশে, মেঘের খাটে শুয়ে দিলে খুঁজে না পাই দিশে, লাউয়ের ডগায় লাউয়ের পাতা, রৌদ্রতে যায় উনে, গা ভরা তার সোহাগ দোলে তারই লতা বুনে। কবিতার পড়লে আসলে মনটা কোথায় ছুটে যায় জানি না, তবে আমার মনটা ছুটে যায় যে কবির কাছে, ছুটে যায় সেই গদায় নমুর ঘরের সেই কালো মেয়েটিকে দেখার ইচ্ছায়, মনটা উঠলে উঠে। এটা পিতা আনসারউদ্দিন মহোদয়ের ঘর। ওনার পিতা থাকতেন এবং ওনার নামে বর্তমানে একটি স্কুল আছে, যেটি ফরিদপুরের প্রায় বলা যায় সেরা স্কুলের একটি। আনসারউদ্দিন উচ্চ বিদ্যালয় নাম, এটা স্কুলের একটা সেরা স্কুল, ওনার পিতার নামে, ওনারই করা। প্রতিষ্ঠানটি ফরিদপুরে অনেক অনেক স্কুলের থেকেই অনেকের অংশেই ভালো এবং প্রায় ফরিদপুরে বলা যায় যে শ্রেষ্ঠ স্কুলগুলির মধ্যে একটি। এই আম গাছটিও সেই পুরাতন আমলের আম গাছ, কবির আমলের প্রায়। এবং এখানে একটি টোং বানানো আছে, এখানে লেখা আছে, আমার এ ঘর ভাঙিয়াছে যে বা, আমি বাঁধি তার ঘর, আপন করিয়া কাঁদিয়া ফিরি, বেড়াই যে মই করেছে পর। কবির ইচ্ছা ছিল যে
শত্রুকে ভালোবাসা দিয়ে জয় করা। আসলে প্রকৃতি যেমন তার আদর স্নেহ দিয়ে সবাইকে পালে, তিনি প্রকৃতির মতোই তার শত্রুকে তিনি ভাবতেন আপন, যে তাকে পর করে দেয় সে তাকে আপন ভেবে তাকে আপন করে নিতেন। এটা একটা বিশাল মানবতার শিক্ষা। আশা করি অবশ্যই এই শিক্ষা আমাদের মধ্যে কাজ করবে। তোমরা কোন স্কুল থেকে আসছো বলো? দাউদপুর উচ্চ বিদ্যালয়। বলো। দাউদপুর হাই স্কুল। কোথায় এটা? এটা দোহার নবাবগঞ্জ। নবাবগঞ্জে। তো তোমরা এখানে এসে কি দেখলা, কি দেখতে পাচ্ছ, কি দেখছো এবং কি বুঝতে মানে কিছু শিখতে পারছো কিনা? শেখার মতো এই জায়গায় গাছপালা, না গাছপালা তো আছে কিন্তু শেখার তো কিছু একটা আছে। হ্যাঁ, এই যে কবি জসীমউদ্দিনের বাসার যে ঐতিহ্যগুলো আছে সেগুলো বাস্তবটা দেখতে পারতেছো। হ্যাঁ, যে আমরা জসীমউদ্দিনের এতদিন শুনছি নাম, ওনার বাড়ি ছিল ফরিদপুরে, সেই কথাগুলি আমরা এখানে এসে দেখতে পারতেছি। এবং ওনার ব্যবহৃত জিনিসপত্র, উনি কেমন একটা পরিবেশে ছিলেন, উনি কি খুব ধনী ছিলেন কিনা বা কেমন পরিবেশে বসবাস করতেন সেগুলি দেখা যাইতেছে। এগুলি কি তোমরা উপলব্ধি করতে পারছো? হ্যাঁ পারছো তো? গুড, থ্যাংক ইউ। এটা কবির ব্যবহৃত এবং না, হ্যাঁ সম্ভবত ওনার সবচেয়ে জসীমউদ্দিনের কবিতার বই। এখানেও কিছু ব্যবহৃত জিনিসপত্র আছে। লক্ষ্মীসরার উপরে কবিতার ছন্দ লেখা, এটাকে লক্ষ্মীসরা বলে এই এলাকায়, মাটির তৈরি। এখানেও আছে। বন্ধুরা, আমরা বেরিয়ে আসছি আমাদের কবির বাসভবন এবং ওনার সেই কবিতার বিশেষ অংশগুলি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আদৌ পাবো কিনা, সফলতা হয়েছে কিনা জানি না, তবে আমি কখনো করিনি ভিডিও, আর কখনো ভয়েসও দেইনি। আমার কথাগুলি হয়তো অস্পষ্ট হতে পারে, অন্য কোনো কারণ হতে পারে। তো সেই জন্য আমার ওনার কিছু কবিতা, যেমন সুজনবাদিয়ার ঘাট, নকশিকাথার মাঠ, এই সমস্ত অঞ্চল যেগুলিতে নিয়ে যে সমস্ত, তারপরে বেদের সুজনবাদিয়ার ঘাট ইত্যাদি যে স্পটগুলি যেখান থেকে এই কবিতাগুলি রসদ সংগ্রহ করা, আমি আগামীতে চেষ্টা করবো সেগুলি দেখানোর জন্য। আপাতত আমরা কবির বাড়ি থেকে যাচ্ছি। কবির বাড়ির সামনে যে নদীর পার আপনাদেরকে দেখাই, নদীতে একটু দেখাই, এবং ওই পারে যে উজানচর, সেই উজানচরের অংশটা দেখাই। উজানচরে নিয়ে অনেক কবিতা আছে ওনার।